চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। আচার্য, এটা কে খবর পাঠিয়েছে? তোমাকে আমি সিঞ্জিনীর কথা বলেছিলাম, সেই বিষকন্যা যাকে আমি বাল্যকালে প্রশিক্ষণ দিয়েছিলাম। কিন্তু একটা কথা আমি তোমাকে বলিনি। আমার কাছে প্রশিক্ষণ নেওয়ার পর সিঞ্জিনী মগধের কঠিন সুরক্ষা ব্যবস্থা সত্ত্বেও মগধের পরিবারে প্রবেশ করতে পেরেছে। ও এখন ওখানে আশ্রয় পেয়ে গেছে, আর ওকে কেউ সন্দেহ করে না। এটা আমার সেই বিষকন্যার পাঠানো খবর। কিন্তু আচার্য, ওই বিষকন্যার নাম তো দক্ষিতা, তাই না? ও দক্ষিতা মাতা, এখনো আপনার সঙ্গে থাকবে। নাও দক্ষিতা, জঙ্গলি বিষাক্ত ফল, এটা খাওয়া বন্ধ করো না। আচার্য, পাটলিপুত্রতে আপনার নির্দেশ অনুসারে আশ্রম তৈরি হয়ে গেছে, আর ওখানে আমি আমার শূদ্রকে কাজে লাগিয়ে এই মেয়েটাকে এইটুকু বয়সী মগধের রাজমহলে দাসী হিসেবে পাঠিয়ে দেব। খুব ভালো পুরুষতত্ত্ব, কিন্তু খেয়াল রেখো কেউ যেন ওকে সন্দেহ না করে। আমি এই বিষকন্যাকে এমন উৎকৃষ্ট গুপ্তচর রূপে নিয়োগ করব যে কেউ স্বপ্নেও এই পরিকল্পনার কথা কল্পনা করতে পারবে না। আজ্ঞা আচার্য। আচার্য, আমার সারা জীবন আপনার কৃতজ্ঞতায় পূর্ণ। আমি আপনার সাথে আছি, যুদ্ধের প্রতিটি পদক্ষেপে সঙ্গে আছি। আপনার উপদেশ অনুসারে আমি যে কোনো শত্রুকে আপনার আশীর্বাদে আর প্রশিক্ষণ দ্বারা মৃত্যু পর্যন্ত দিতে পারি। আপনি শুধু আজ্ঞা করুন আচার্য। বাল্যকাল থেকে তুমি এখানে কাজ করছো, আমার জন্য চিন্তিত হয়ে নিজের রহস্য উন্মোচন করো না। চন্দ্রগুপ্ত আমাকে অবশ্যই বাঁচাবে। কিন্তু আচার্য, না এর অর্থ নাই হয়। তোমার প্রশিক্ষণ, তোমার প্রস্তুতি আগামী যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করবে। যখন সঠিক স্থান আসবে, উপযুক্ত সময় আসবে, তুমি তোমার কর্তব্য পালন করার সুযোগ অবশ্যই পাবে। রাজপ্রাসাদে তোমার কাজ কেমন চলছে? আপনার আজ্ঞা অনুসারে মায়ের মৃত্যুর পরে ওনার স্থানে রাজদাসীর কার্য আমিই করছি। খুব ভালো। আমি এখন চাই তুমি রাজ পরিবারের কোনো সদস্যের নিজস্ব দাসী হওয়ার চেষ্টা করো, আর যদি সম্ভব হয় তাহলে রাজকুমারী দুর্ধরার দাসী হও। ওর আর তোমার বয়স প্রায় এক। তুমি ওর এমন নিজস্ব দাসী হও যে ও তোমাকে নিজের সবচেয়ে প্রিয় সখী মনে করে। এতে রাজ পরিবারের দৃষ্টিকোণ থেকে মগধে কি চলছে সে ব্যাপারে জানতে পারবে তুমি। আর একটা কথা সর্বদা মনে রেখো, যুদ্ধে যেমন নিজের শক্তি আর দুর্বলতার ব্যাপারে জানাটা জরুরি, তার থেকে অনেক বেশি জরুরি শত্রুর শক্তি আর দুর্বলতার বিষয়ে স্পষ্ট ধারণা রাখা। তাই আমার তোমার মতো গুপ্তচরদের মগধের ভেতরে প্রয়োজন। সঠিক সময় আর সঠিক স্থানে সক্রিয় করে আমরা তোমাদের কাছ থেকে শত্রুর পরিকল্পনার ব্যাপারে সবকিছু জানতে পারব। আর যদি প্রয়োজন পড়ে তাহলে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ লোকেদের শেষ করে দেওয়ার জন্য তোমাদের সাহায্য নেব।
মৃত্যুকে ভয় পাও না তো তুমি? শৈশবকালে আমায় গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পরে বাঁচার ইচ্ছে চলে গেছিল। তাহলে মৃত্যু ভয়ের তো প্রশ্নই আসে না আচার্য। আপনার উদ্দেশ্য সফলের জন্যই আমার জীবন। সাধু, খুবই কঠিন আর দুর্গম রাস্তা বেছেছ তুমি। তাই বুদ্ধি আর হৃদয়ের ওপর সর্বদা নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। তোমার মতো আর কেউ নেই এই পৃথিবীতে। বিষকন্যার ধারণার সূত্রপাত তোমাকে দিয়েই হবে। তোমাকে রাজপ্রাসাদে কি নামে ডাকা হয়? আমাকে সবাই মিহিকা বলে ডাকে। মিহিকা? কিন্তু তোমার একটা নতুন নামের প্রয়োজন পড়বে। সিঞ্জিনী। আমি তোমাকে সিঞ্জিনী নামে ডাকবো। আর আমাকে পাঠানো সমস্ত খবরে তুমি তোমার নাম সিঞ্জিনী লিখবে। কেউ যেন জানতে না পারে যে সেই ছোট্ট দক্ষিতাই আসলে মিহিকা, আর মিহিকাই সিঞ্জিনী। এখানে কেউ তোমাকে দেখে ফেলার আগে যাও। কোনো আদেশ আছে আচার্য? সম্ভব হলে আমার জন্য কালির ব্যবস্থা করো। চন্দ্রগুপ্তের জন্য আমার যেটার প্রয়োজন পড়বে। আমায় ওকে একটা ঔষধির নাম বলতে হবে। যথা আজ্ঞা আচার্য। সেই বিষকন্যাই আমাকে খবর পাঠিয়েছে। তার এই খবর আমার আশঙ্কাকে সত্য প্রমাণ করছে। চন্দ্রগুপ্তর হৃদয়ে প্রেমের বন্ধনে আবদ্ধ হচ্ছে, আর যার ওপর ওর আসক্তি সে আসলে কে ও সেটাও জানে না। ওর এই আসক্তি প্রেমে পরিণত হওয়ার আগে আমাদের চন্দ্রগুপ্তকে আটকাতেই হবে। আচার্য, চন্দ্রগুপ্ত কোনো ব্রহ্মচারী তো নয়। তাহলে ওর কি প্রেম করার অধিকারও নেই? কেন নেই? যখন ওর মা, ওর মাতৃভূমি ওকে নিজের মুক্তির জন্য চিৎকার করে ডাকছে, এরকম সময় প্রেমে আবদ্ধ হওয়া কি উচিত? আর প্রেম আসলে কি? এমন একটা মাদকতা, এমন একটা গভীর নেশা যাতে ডুবলে আশেপাশের সমস্ত সত্য নিরর্থক মনে হয়। আর ব্যক্তি যার সঙ্গে প্রেম করে তার মধ্যেই সব অর্থ সমাহিত হতে থাকে। বুদ্ধি শিথিল হয়ে পড়ে, জেগে থেকেও স্বপ্ন দেখতে শুরু করে সে। অথচ সময় এখন এটাই চাইছে যে সে নিজের প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিক। আর যদি ওকে প্রেম করতেই হয় তাহলে সামনের মানুষটাকে আগে ভালো করে চিনে নিক। আর এমনিতেও যে প্রেম বহু বছরের সাজানো স্বপ্ন আর নিজের সমস্ত ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়, সেই প্রেম প্রেম নয়, অন্যায়, অপরাধ। যে কোনো মূল্যে আমাদের অতি শীঘ্র সিঞ্জিনীর কাছে খবর পাঠাতে হবে।
এখন এখান থেকে আমরা পাটলিপুত্র যাত্রা নৌকাতে করব। যতক্ষণে আমি নৌকার ব্যবস্থা করছি ততক্ষণ আপনারা এখানে লুকিয়ে থাকতে পারেন। রাজকুমারী, আমি যাই আপনার সাথে। আসুন। তুমি এবার নামতে পারো। আরে এটা ওরা যাযাবর না? তুমি জানো, ছোটবেলায় আমি একদম ওদের মতো হতে চাইতাম, একদম স্বতন্ত্র আর স্বাধীন, সম্পূর্ণ চিন্তামুক্ত। চলো গিয়ে দেখি, চলো। আনন্দে বাঁচা ওদের থেকে শেখা উচিত। হাওয়ার মতো উন্মুক্ত, বয়ে চলা ঝর্ণার মতো নির্মল, না কোনো চিন্তা না কোনো বাধা, স্বাধীনভাবে সব জায়গায় ঘুরে বেড়ায়। কি ভীষণ, কি লোভনীয় না ওদের জীবনযাত্রা। তা ঠিক, কিন্তু দূর থেকে কোনো দায়িত্ব ছাড়া এরকম একটা জীবন ভালো তো খুবই লাগে, কিন্তু এরকম উন্মুক্ত বিচরণের জন্য গ্রাম প্রয়োজন, বস্তি প্রয়োজন, নগর প্রয়োজন। মাঝে মধ্যে তুমি তুমি ভীষণ যুক্তিসম্পন্ন কথা বলো বীর। শুধু এক মুহূর্তের জন্য সমস্ত তর্ক বিতর্ক ভালো মন্দ ছেড়ে এই মুহূর্তে বাঁচো, সবকিছু ভুলে যাও, কিচ্ছু ভেবো না। কালকে চিন্তা না হয় কালকে করো। যাওয়া যাক। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। না, আমার থেকে কিছু নিও না, ছেড়ে দাও। ক্ষমা করবেন দাদা, নৌকার ব্যবস্থা করতে হবে। চন্দ্রগুপ্ত ভয়ঙ্কর বিপদে পড়েছে। ওর হৃদয় ওকে সঙ্গ দিচ্ছে না, বুদ্ধি আর হৃদয়ের মধ্যে ভারসাম্য নড়বড় করছে।
এ সময় অনেক বড় বড় যোদ্ধাও কোনো অস্ত্র ছাড়াই কেবলমাত্র একটি হাসি, একটি অশ্রু ফোঁটার দ্বারা ধরাশায়ী হতে পারে। কিন্তু অখণ্ড ভারতের স্বপ্ন পূরণের জন্য চন্দ্রগুপ্তকে প্রয়োজন। আর এই সময় ও জানেই না যে ও শত্রুর কন্যার প্রেমের বন্ধনে আবদ্ধ হচ্ছে। তুমি সঠিক সময় বুঝে এমন কিছু করো যাতে ও জানতে পারে যে যার প্রতি ও আসক্ত হচ্ছে সে আসলে কে। অখণ্ড ভারতের জন্য এই ঐতিহাসিক সংগ্রামে তোমার এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থেকে যাবে। শশাঙ্ক, রাজকুমারী দুর্ধরার আসল পরিচয় তোমায় জানাতে চাই। হ্যাঁ বলুন। এখানে নয়, এসো আমার সাথে। শোনো দ্বাররক্ষী, তুমি চারজনের কোনো দল যাতে দুজন নারী আর দুজন পুরুষ এই দিক দিয়ে যেতে দেখেছো? চলো চলো, যাও এখান থেকে। আমি তোমাদের লোকেদের খেয়াল রাখতে যাব কেন? আমার চোখের দিকে তাকা, দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ। এবার আমার প্রশ্নের উত্তর দে। চারজনের একটা দল যাতে দুজন নারী দুজন পুরুষ এই দিক দিয়ে গেছে। হ্যাঁ, চারজনকে আমি ওদিকেই যেতে দেখেছি। চন্দু, এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে। চন্দু, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। মাঝরাতে নৌকা ঘাটের ধারে বাঁধা থাকবে, যার সাহায্যে নদী পার করে এরা দুজনেই পাটলিপুত্রে পৌঁছে যাবে। আমি খাবারও এনেছি, খাওয়া যাক। হ্যাঁ ঠিক আছে, আগে খাবার খেয়ে নিই আমরা।
ক্ষমা করবেন, আপনার খাবার ওনার কাছে আছে। আমার আলাদাভাবে ওর সাথে কিছু বিশেষ কথা আছে। চন্দু, চল তাহলে। রাজকুমারী, আপনার সাথে দরকারি কিছু কথা আছে। হ্যাঁ বল, কি হয়েছে? চন্দু, এটা তুই কি করছিস? তুই ভুলে গেছিস তুই কে? আর তুই এটাও ভুলে গেছিস যে এ কার দাসী। শুধুমাত্র মগধের রাজকুমারীর দাসী হওয়ার জন্য ও খারাপ হয়ে গেল? এ কেমন তর্ক হলো শশাঙ্ক? আমি তো একই আছি, আমি তো বদলাইনি। চন্দু, আমি শুধু সেই চন্দ্রগুপ্তকে চিনি যে তক্ষশিলার গুরুকুলে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও অম্ভিক কুমারকে হারিয়েছিল। আমি জানি শশাঙ্ক যে আমার এই সব কিছু ভাবা উচিত নয়, কিন্তু যদি আমার হৃদয়ের কোনো কোণে এই ভাবনা আসে, তার মানে কি আমার ভাবনা অনুচিত? আর তাছাড়া আচার্যও তো বলেন, যদি সত্যি মন থেকে কিছু ভাবা হয় তো সেটা কখনো অনুচিত হয় না। আমার শুধু সেই চন্দ্রগুপ্তকে মনে আছে যে গুরুকুলে বীর কবচ জিতে গুরুকুলে ইতিহাস রচনা করেছিল। তুই কোনোদিনও বুঝবি না শশাঙ্ক, কারণ তুই আমার জীবন দেখিসনি, যার সারাটা জীবন মাত্র একটা উদ্দেশ্য, অনুশাসনী, যার কাছে সবকিছু ছিল, আজ্ঞা পালন করা, আদর্শে ভরা স্বপ্ন আর লড়াই করা, ব্যাস। তুই এসব বুঝবি না শশাঙ্ক। আমার শুধু সেই শিষ্যকেই মনে আছে যে কোনো কিছু না ভেবেই বিপদে ঝাঁপিয়ে পড়তো, কারণ তার মনে হতো তার আচার্যের সিদ্ধান্ত ভুল হতেই পারে না। এই মেয়েটাকে তুই কতটা চিনিস? আমাদের আচার্যর থেকেও বেশি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুই যা শিখেছিস, যা ভেবেছিস, যে পথে চলেছিস, সেসব ভুলে কি তুই মেয়েটার পেছনে দৌড়বি? ভুলে যাস না তুই যে আমাদের চারপাশে একটা যুদ্ধ চলছে, আর যুদ্ধে কারোর ওপরেই চোখ বন্ধ করে ভরসা করা যায় না। আমার বিশ্বাস রয়েছে ওর ওপর। আমার মন বলছে শশাঙ্ক, ও আমার বিশ্বাস ভাঙবে না, কোনো ছল করতে পারে না আমার সাথে। আর যদি তুই এটা জানতে পারিস যে এটা তোর শত্রু ধননন্দের এত কাছের, তোর ভালোবাসাও যদি তখন না বদলায়, তখন? এরকম হতেই পারে না। যদি এরকম হয় তাহলে? তাহলে আমি ওকে ভুলে যাব, আর কোনোদিন ওর দিকে ফিরেও তাকাবো না। ঠিক আছে, তাহলে যা, তাহলে গিয়ে জিজ্ঞেস কর ও কে। তোকে তোর আচার্যের শপথ রইল চন্দু, যা গিয়ে জিজ্ঞেস কর। হ্যাঁ বল, কি গুরুত্বপূর্ণ কথা ছিল? রাজকুমারী, আপনি এসব নিয়ে নিন। এসব আমায় দিচ্ছিস কেন? যাতে যদি কোনো বিপদ চলে আসে আপনি এগুলো দেখে বাঁচতে পারবেন। সংকট? তুই কি বলতে চাইছিস? রাজকুমারী, বিপদ তো যে কোনো সময় আসতে পারে, তাই না? আর আমি চাই যখন বিপদ আসবে তখন আপনি এটা প্রমাণ করতে পারেন যে আপনিই মগধের রাজকুমারী। তো এটা প্রমাণ করার কি আছে? তুই কি ভেবেছিস যে পাটলিপুত্রের প্রহরীরা এই অলংকার দেখে চিনতে পারবে আমায়? মিহিকা, পাটলিপুত্রের সমস্ত বাচ্চারা পর্যন্ত জানে যে আমি মহারাজ ধননন্দের কন্যা রাজকুমারী দুর্ধরা।
ওই রাক্ষসকে মেরে তোকে না মগধের মানুষদের মুক্তি দিতে হবে আমার সোনা। শত্রু স্বদেশী হোক বা বিদেশি, অখণ্ড ভারতের নির্মাণের জন্য তুমি শত্রু হন্তা হবে। আশীর্বাদ রয়েছে আমার মায়ের, আশীর্বাদ রয়েছে আমার আচার্যের। রণভূমিতে তোর মৃতদেহের ওপর দিয়ে মগধের রাজ সিংহাসনে বসবো আমি। এটা অটল প্রতিজ্ঞা আমার, প্রতিজ্ঞা আমার। এগুলো তুই রাখ। বীর, তুমি এখানে এসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? বীর, কি হয়েছে তোমার? বীর, কি হয়েছে? বীর, চন্দু, আমরা এদের সঙ্গে জিততে পারবো না। আমাদের আলাদা হতে হবে, রাতে নদীর ঘাটে দেখা হবে। বীর, আমার লাগছে, আসতে চলো। বীর, আমার লাগছে তো, তুমি শুনতে পাচ্ছ না নাকি? বীর, বীর ছাড়ো আমার হাত, হাত ছাড়ো বীর, হাত ছাড়ো আমার। কি হয়েছে কি তোমার? তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? ওরা চলে গেছে আর আমরা সুরক্ষিত। সুরক্ষিত আমরা তখন হব যখন পাটলিপুত্রের সীমায় তোমায় সুরক্ষিতভাবে পৌঁছে দেব, আর আমি যেখান থেকে এসেছি ওখানেই ফিরে যাব। আমি পাটলিপুত্রে যাব না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। কেন? কেন? তুমি খুব ভালো করেই জানো যে কেন। আমি শুধু এইটুকুই জানি, যতক্ষণ তুমি আমার সঙ্গে রয়েছো না তোমার কিছু হবে না আমার। তুমি যেখান থেকে এসছো তোমাকে ওখানেই ছেড়ে দিই, তারপর আমার দায়িত্ব শেষ। তোমার সব দায়িত্ব শেষ? এ কিভাবে কথা বলছো তুমি আমার সাথে? হ্যাঁ, আমার তো শুরু থেকে এইভাবেই কথা বলা উচিত ছিল। আমরা কতটা চিনি একে অপরকে? হ্যাঁ, জানি না, চিনি না, শুধু কয়েকদিনের আলাপ, এতটা কি যথেষ্ট একে অপরকে চেনার জন্য? আচ্ছা, মানে আমরা একে অপরকে চিনিই না, তাই তো? বলো বীর, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। বীর, আমি তোমার সাথে কথা বলছি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও বীর, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। পাগল হয়ে গেছো নাকি তুমি? কি হয়েছে কি তোমার? এসব এসব কি করছো? ঠিক আছে, কথাই বলতে চাই না আমি তোমার সাথে, বলবো না কথা। ঘৃণা করি আমি তোমায়, ঘৃণা, বুঝতে পারলে? আমিও তোমাকে ঘেন্না করি। আর এই যে আমি তোমার সঙ্গে রয়েছি না, তার কারণ একটাই, যে একটা মেয়ে এখানে বিপদের মধ্যে পড়ে রয়েছে এবং তাকে অসহায়ভাবে ছেড়ে যাওয়ার সংস্কার নেই আমার মধ্যে। কিছুক্ষণ একসঙ্গে থেকে কয়েকটা মুহূর্ত কাটানো, তার মানে কিন্তু এটা নয় যে জীবনে আমাদের মধ্যে কোনো সম্বন্ধ হতে পারে। আজকে রাতের পর আমি তোমার মুখটাও দেখতে চাই না।
আমায় একবার তো বলতে পারতে যে আমার অপরাধটা কি? এমন কি করেছি আমি? এমন কি করলাম? এই চন্দ্রগুপ্ত তো খুব চালাক। এই মৃতদেহগুলোকে এক্ষুনি এখান থেকে সরিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া। না না, আমাদের ভাইদের মৃতদেহ এখানে ততক্ষণ পর্যন্ত পড়ে থাকবে আর ততক্ষণ এদের মৃতদেহকে পোড়ানো হবে না, যতক্ষণ না চন্দ্রগুপ্ত আর ওই মেয়েগুলোকে আমরা মেরে না ফেলছি। দেখো নাগাবীর, আমি ভালো করে জেনে গেছি যে আসল রাজকুমারী দূরধারা আসলে কে। তুমি যোদ্ধাদের মেরে ফেলো, ওই মহিলাদের কি করতে হবে সেটা আমি ভালোভাবেই জানি। রাজকুমারী দূরধারার ওষুধ আমার জানা আছে। কিন্তু আমাদের এটা জানতে হবে যে ওদের আজকে রাতে পাবো কোথায়। এবার আমরা ওদের ছাড়বো না। দেখে নিও, ওই দুজন যোদ্ধাকে মরতেই হবে। আমার তো দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি চাণক্যের সার্বজনিক মৃত্যুদণ্ডের ঘোষণা করে দাও। আমি সব কিছু করতে পারি, কারণ আমি মহারাজ ধননন্দের কন্যা রাজকুমারী দূরধরার প্রধান দাসী। বীর, 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 আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে কিছু তো হয়েছে যার ফলে তুমি শান্তি পাচ্ছ না। বলছো না কেন তোমার মনের কথা? একবার অন্তত বলো। তোমাকে বলার মতো আমার কাছে কিচ্ছু নেই। যাও, গিয়ে তৈরি হয়ে নাও, আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। তুমি আমার সাথে এটা করতে পারো না বীর, এত নির্দয়ী হয়েও না, এত কঠোর হয়েও না। তুমি কি হয়েছে তোমার? কোথাও যাব না আমি পাটলিপুত্রে যাব না। আমি বললাম না, গিয়ে তৈরি হয় নাও, আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। যাও।
তোমাকে এবার বেরোতে হবে। শশাঙ্ক তোমাকে সোজা পাটলিপুত্র নিয়ে যাবে। চলো। কোথাও যাব না আমি। তুমি কি ভাবো নিজেকে? হ্যাঁ, যখন খুশি স্নেহ দেখাবে, যখন খুশি কঠোর হবে। তুমি খুব ভালো করে জানো যে আমাদের মধ্যে কিছু ছিল। তাহলে এরকম ব্যবহার কেন? আমি কি অপরাধ করেছি? এমন কি ভুল করেছি আমি? বীর, আমায় তুমি বলো, আমি সব ঠিক করে দেব। কিছু জিনিস রয়েছে যা তুমি কখনো বদলাতে পারবে না। যেমন তুমি আমরা একসঙ্গে থাকতে পারবো না। বীর, বীর, এরকম করো না, এরকম করো না আমার সাথে। আমি সবকিছু বদলে দেব, আমি সবকিছু বদলে দেব বীর। আমি নিজেকেও বদলে দেব। আমাকে একটা সুযোগ দাও। তুমি যা বলবে আমি সেটাই করব। বীর, যদি আমাদের মধ্যে সংবেদনশীল কিছু হয়ে থাকে সেদিকটা খেয়াল রেখে একবার তুমি বলো, এমন কি ভুল করে ফেলেছি আমি? এত ঘৃণা কেন? কেন আমরা একসাথে থাকতে পারি না? বলো বীর, এমন কি হয়েছে? কি বলো বীর, একবার বলো বীর। কেন বলো? কেন জানতে চাও তুমি? জানতে চাও তুমি? হ্যাঁ, চন্দু! যদি তুমি তোমার বন্ধুকে জীবিত দেখতে চাও তাহলে রাজকুমারীকে ফিরিয়ে দাও। আমি এই মেয়েটাকে ছাড়তে প্রস্তুত। কিন্তু তোমাকেও সেই সময় শশাঙ্ককে এই পারে আসতে ছাড়তে হবে। রাজি আছো? রাজি আছি। আমার একজন লোক ওইদিকে রয়েছে যে রাজকুমারীকে আমার কাছে নিয়ে আসবে। তুমি আমায় পাঠিয়ে দেবে বীর? তুমি আমায় যেতে দেবে? ওর কাছে? আমার সামনে যেই হোক না কেন, আমার বন্ধুকে আমি হারাতে পারবো না। আমাদের মধ্যে যা কিছুই ছিল সেটা এইভাবেই সমাপ্ত হবার ছিল, এবং আজকে শপথ নিচ্ছি যে এরপর কোনোদিনও আর তোমাকে মুখ দেখাবো না। আর যদি কখনো দেখা হয়, তোমায় কথা দিচ্ছি আমি অচেনা হয়েই থাকবো আমরা, এবং আমরা একে অপরকে চিনবও না। তোমায় কথা দিচ্ছি আমি অচেনা হয়েই থাকবো আমরা, এবং আমরা একে অপরকে চিনবও না। যাও এখান থেকে।
আরে যাও।